আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব গণিতের একটি গুরুত্বপূর্ণ টপিক পারমিটেশন বা বিন্যাস নিয়ে। বিন্যাসের সাধারণ বা বেসিক যে আলোচনাগুলো, যেটা আসলে বিন্যাসের ফান্ডামেন্টাল হিসেবে পরিচিত, আমরা আসলে আজকেরা ওই জায়গাটায় আলোচনা করার চেষ্টা করব। কারণ এখানে যদি আপনি না বোঝেন, তাহলে বিন্যাসের সাথে সমাবেশ বা কম্বিনেশন কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। মানে দেখতে অনেকটা একই রকম। হ্যাঁ, যখন আপনাকে স্পেসিফিক বলে দেবে যে এটার বিন্যাস করো, একটা অঙ্ক লিখিত ফরম্যাটে দিয়ে বলে দেবে এটার বিন্যাস করো, আপনি পারলেন। যখন বলবে এটা কম্বিনেশন করো বা সমাবেশ করো, আপনি পারলেন। কিন্তু একটা অঙ্ক এমন ভাবে সেট করা হচ্ছে বর্তমানে যে দেখে বোঝা যাচ্ছে না যে এটা বিন্যাস থেকে সমাবেশ। তাহলে আমাকে আগে বুঝতে হবে বিন্যাস কখন কখন হবে আর সমাবেশ কখন কখন হবে। এই জিনিসটা যদি আপনি স্কিপ করে চলে যান, আগামী প্রশ্নগুলো কিন্তু সব এই ধরনের প্রশ্নই তৈরি করবে। কারণ পরীক্ষায় মুখস্থ নির্ভরতা কমানোর জন্য এই ধরনের পরীক্ষা আপনাদের কাছে আসবে। আর বর্তমানে যেহেতু চাকরির যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো বিসিএস আপনারা এই ধরনের কোশ্চেন কেন সেট করবে? কারণ অধিকাংশ ছেলে পেলে এই ফান্ডামেন্টাল বা বেসিক থেকে দুর্বল থাকে। হ্যাঁ, আপনার একটা কোশ্চেন যদি তৈরি করা হয়, যদি ওটা আইডেন্টিফাই করে করতে হয় যে এটা বিন্যাস নাকি সমাবেশ, তখন এটা কিন্তু অধিকাংশ যারা আছে তারা আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে আজকে বেসিক যে আলোচনা, বিন্যাস সম্পর্কে জানবো আমরা। হ্যাঁ, এবং বিন্যাস থেকে বিন্যাসের ক্ষেত্রসমূহ কি কি সে সম্পর্কে আলোচনা করব। বিন্যাসের 1 নম্বর ক্ষেত্র হচ্ছে বর্ণ বা অক্ষর থেকে শব্দ তৈরি করা। বর্ণ বা অক্ষর থেকে শব্দ তৈরি করা। যেমন ধরেন আমাদের কাছে আছে একটা শব্দ টেবিল, TABLE, টেবিল। এখন আমি বললাম যে টেবিলকে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা বর্ণ দিয়ে নতুন করে শব্দ সাজাও। টেবিলকে, টেবিল একটি বর্ণ, তাকে কি করো, নতুন করে শব্দ সাজাও। এখন কেন আমি এটা বিন্যাস করব, কেন আমি এটা সমাবেশ করব না? মানে বিন্যাসের সূত্র আর সমাবেশের সূত্র প্রায় কাছাকাছি, দেখতেও এরা একই রকম, কেন আমি এটা বিন্যাস করব? যারা একদম বেসিকে আছেন, আমার ক্লাসটা প্রথম দেখতেছেন, বিন্যাসের ক্লাস এখনো করেননি, তাকে প্রথমে একটু ধাক্কা লাগতে পারে। হ্যাঁ, একটু অড লাগতে পারে, কিন্তু ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত যাবেন, অবশ্যই আল্লাহ রহমতে বুঝতে পারবেন। তো 1 নম্বরে আছে, ধরেন এটা যে বর্ণ বা অক্ষর থেকে শব্দ তৈরি করা। আমার একটা শব্দ দিয়েছি টেবিল, টেবিলে 5টি বর্ণ আছে। হ্যাঁ, এখানে 5টি বর্ণ আছে। তা আমি যদি বলি একে সাজাতে হবে, তাহলে আমি এখানে এরকম সাজাতে পারি TABL, এটা হতে পারে। এখানে TBL, এ ই হতে পারে, LBT এই হতে পারে, এরকম অজস্র বার। এখানে আরো অনেকবার এরকম সাজানো হইতে পারে। এখানে আরো অনেকবার, এখানে মোট 120 বার, এটা পরে বলবো। এভাবে 120 বার, 120 ভাবে এটা সাজানো হইতে পারে। তো যদি আমি 120 ভাবে সাজাই, হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন যে কেন বর্ণ বা অক্ষর থেকে শব্দ তৈরি করতে হলে সেটা কেন বিন্যাস হবে, কেন সমাবেশ হবে না? কারণ যখন টেবিল শব্দটি ছিল, পরে আরেকটা শব্দ তৈরি হয়েছে ATPL, যাই হোক, এর একটা নতুন অর্থ আছে, কিন্তু প্রত্যেকের থেকে প্রত্যেকে আলাদা। এবং আমি বললাম এখান থেকে মোট 120 ভাবে 120টা নতুন শব্দ তৈরি করা যাবে। তাহলে 120টা নতুন শব্দ বা 120 ভাবে যদি শব্দ তৈরি করা যায়, তাহলে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে আলাদা এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের থেকে নতুন। মানে আমি বলতেছি যে যে বিন্যাসটা, এটা এটা বিন্যাস হচ্ছে এই কারণে, কারণ প্রতিবারই নতুন জিনিস তৈরি করতেছে। যেমন এটা ছিল, এর থেকে নতুন জিনিস তৈরি হয়েছে, পরেরটা নতুন, পরেরটা নতুন। হ্যাঁ, তাহলে বিন্যাস আর সমাবেশের ভিতরে মূল পার্থক্য হলো বিন্যাস থেকে প্রতিবার নতুন জিনিস তৈরি হবে, কিন্তু সমাবেশ থেকে নতুন জিনিস তৈরি হবে না। ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা। 2 নম্বর কথাটা বলা হচ্ছে অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা। তাহলে আমি যদি মনে করেন এটা বললাম 1 2 0, এই তিনটি নিয়ে 1 2 0, 1 2 0, এই সংখ্যা, এই অঙ্ক তিনটি নিয়ে সংখ্যা তৈরি করো। তাহলে আমি প্রথমে তৈরি করলাম মনে করেন 120, তারপরে এটা হলো, তারপরে এটা হলো, তারপরে তারপরে হচ্ছে আহ,
হুম। আচ্ছা, এইভাবে আমার মোট অঙ্ক দিয়েছিলাম তিনটি, 1, 2 আর 0, আর বলছিলাম যে এই অঙ্ক তিনটিতে সংখ্যা তৈরি করো। তা আমি সংখ্যা তৈরি করতেছি। প্রথমে 1, 2, 0, তারপরে 2, 0, 1, তারপরে 1, 0, 2, 2, 0। তাহলে দেখেন প্রতিবারই কিন্তু নতুন, হ্যাঁ, নতুন শব্দ তৈরি হচ্ছে। প্রতিবারই কি হচ্ছে? প্রতিবারই নতুন 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 করে সংখ্যা তৈরি হচ্ছে। তাহলে আমি বলছি যে বিন্যাস থেকে হচ্ছে প্রতিবারই নতুন জিনিস তৈরি হবে। তাহলে আমার বলা ছিল, তাহলে আমার বলা সরি তাহলে আমার বলা হয়েছিল যে অঙ্ক থেকে সংখ্যা তৈরি করা। অঙ্ক থেকে সংখ্যা তৈরি করলাম, একটা অঙ্ক দিয়ে বললো 1, 2, 0, একটা অঙ্ক 2, 0, এই তিনটি অঙ্ক দিয়ে নতুন নতুন শব্দ সংখ্যা তৈরি করো। তাহলে আমি করলাম, এবং প্রত্যেকবারই সেটা কি হয়েছে? প্রত্যেকবারই সেটা নতুন নতুন শব্দ সংখ্যা তৈরি হয়েছে। এক্ষেত্রে 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 আমরা বুঝতে পারলাম যে মূল কথা ওইটাই, যে বিন্যাস থেকে প্রতিবারই নতুন জিনিস তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, এখন আবার আপনাকে এরকম বলতে পারে রং থেকে আলপনা করা। রং থেকে আলপনা করা, তা আমাদের যখন আলপনা করতে হয় তখন আমরা রং থেকে আলপনা করলাম। ধরেন আমরা রংধনু করবো, হুম, তখন আমরা রংধনুতে কি এটা সাজাচ্ছি। রংধনুতে মনে করেন এরকম 7টি রং থাকে। রংধনুতে এরকম 7টি রং থাকে। মনে করেন এখানে দিলাম নীল, এখানে লাল, এখানে সবুজ, হ্যাঁ, এরকম বিভিন্ন রং আছে। তা আমরা এটা সাজাইলাম। আমার যখন আমি ঘুরাই দিলাম, যে এটা একবার হলো যে নীল, এরকম 7টা রং আছে, তখন আমি ঘুরাই দিলাম, আবার এখানে আবার লাল দিলাম, এখানে নীল দিলাম, হ্যাঁ, এখানে সবুজ এখানে দিলাম। এরকম ভাবে সাজাইলে প্রত্যেকবার কি হবে? প্রত্যেকবারই নতুন করে আলপনা বা রং তৈরি হবে। তা আমাদের যখন আলপনা বা রং তৈরি করতে বলবে তখন সেটা কি হবে? বিন্যাস হবে। মানে এরকম কিন্তু বিন্যাসের অজস্র ক্ষেত্র আছে। এরকম ভাবে বিন্যাসের অনেক ক্ষেত্র রয়েছে। হ্যাঁ, কিন্তু আমি আসলে মোস্ট অফ দা কেসেস যেগুলো আপনাদের দরকার হবে, যেগুলো আসলে আপনাদের বুঝতে করবে, হ্যাঁ, যেগুলো বুঝলে আপনি অন্য যেগুলো আছে সেগুলো বুঝতে পারবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করতেছি। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিন্যাসের মূল যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকবারই নতুন জিনিস তৈরি হচ্ছে। প্রত্যেকবারই কি হচ্ছে? প্রত্যেকবারই নতুন জিনিস তৈরি হচ্ছে। 4 নাম্বার বলছে কি? নির্দিষ্টতা সহ বাছাই করা। নির্দিষ্টতা সহ বাছাই করা। হুম, এই জিনিসটা কি? নির্দিষ্টতা সহ বাছাই করা, এই জিনিসটা কি? এটা হচ্ছে, যেমন ধর আমরা একটা উদাহরণ দিলাম, হ্যাঁ, যে 3জন এ বি সি বিক্রয় করবে। ঠিক আছে? মানে এবিসি হচ্ছে 3জন বিক্রয় করবে। ঠিক আছে? এখন আমি বললাম যে এবিসি 3জন বিক্রয় কর্মী, এর থেকে 2জনকে নাও। কয়জনকে নিতে হবে? 2জনকে নিতে হবে, হ্যাঁ, এবং এই 2জন থেকে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক হবে। তাহলে এই যে জিনিসটা নির্দিষ্ট করে দিলাম, আমাদের এখানে ছিল নির্দিষ্টতা সহ বাছাই করা। তাহলে আমি বললাম যে এবিসি 3জন বিক্রয় কর্মী বা 3জন লোক, হ্যাঁ, এদের থেকে 2জনকে নাও, কিন্তু ওই 2জনের ভিতরে একজন সভাপতি হবে আর একজন সাধারণ সম্পাদক হবে। তাহলে আমি আমি এইভাবে নিতে পারি যে, আমি ধরতে পারি যে এ হচ্ছে সভাপতি, এ সভাপতি, বি সাধারণ সম্পাদক। ঠিক তো? আবার বি সভাপতি, এ সাধারণ সম্পাদক। হ্যাঁ, আমি তো 2জনকে নেবো এবিসি থেকে। এবিসি বিক্রয় করবে, এবিসি তো 3জন লোক, একজন এ, একজন বি, একজন সি, এবং এই 3জন থেকে আমি 2জনকে নিতে বলছি। এবং এই 2জন, প্রশ্নটা তো এরকম যে এবিসি 3জন বিক্রয় কর্মী বা 3জন লোক, তার থেকে যে কোনো 2জনকে নাও, এবং ওই 2জনের ভিতরে একজন সভাপতি এবং একজন সাধারণ সম্পাদক হবে। তাহলে এই যে নির্দিষ্ট করে দিল যে একজন সভাপতি সাধারণ সম্পাদক হবে, তাহলে এ কে যদি সভাপতি ধরি, বি সাধারণ সম্পাদক, আবার বি কে যদি সভাপতি ধরি, এ সাধারণ সম্পাদক। তাহলে এই প্রথমবারের থেকে দ্বিতীয়বার কিন্তু নতুন জিনিস তৈরি হয়েছে। মানে প্রথমবার এ আর বি, এ সভাপতি ছিল, পরের বার এ সাধারণ সম্পাদক হয়ে গেছে।
তার মানে কিন্তু এখান থেকে এখানে পার্থক্য, নতুন জিনিস তৈরি হয়েছে। তাহলে ওই যেটা বললাম যে বিন্যাসের মূল বিষয়টা হচ্ছে যে প্রত্যেকবারই নতুন জিনিস তৈরি হবে। কিন্তু এখানে সমাবেশের যে বিষয়টা ক্লিয়ার করে নিই, সমাবেশের জন্য কি আছে, সমাবেশ আমি যদি বলতাম এবিসি তিনজন বিক্রয় কর্মী, এরকম যদি বলা হতো যে এবিসি তিনজন বিক্রয় কর্মী, এর থেকে যে কোনো দুজন কেন, খেয়াল করুন যে এবিসি তিনজন বিক্রয় কর্মী, এর থেকে যে কোনো দুজনকে নাও, তাহলে আমি এ বি নিতে পারি, বি এ নিতে পারি, বি সি নিতে পারি, সি বি নিতে পারি, এরকম না? মানে আমি ধরেন মনে করেন এবিসি তো তিনজন বিক্রয় করে আমি দুজনকে নিলাম, সেই দুজনকে মনে করেন আমি এ বি কে নিলাম, এ আর বি কে নিলাম। হ্যাঁ, তা এ বি কে নিলে প্রথমে এ তারপরে বি, কিংবা প্রথমে বি তারপরে এ, প্রথমে এ তারপরে বি ও যে কথা, প্রথমে বি তারপরে এ, তার এটাও কি একই কথা। মানে আমার বলতে প্রথমে বলছিলাম যে এ বি সি তিনজন বিক্রয় কর্মী, তার থেকে দুজনকে নাও, যার একজন সভাপতি আর একজন সাধারণ সম্পাদক। তাহলে ওইখানে তো প্রত্যেকবার যখন এ কে সভাপতি ধরছিলাম, বি কে সাধারণ সম্পাদক, পরের বার যখন এ কে সাধারণ সম্পাদক ধরেছি তখন নতুন আরেকটা জিনিস তৈরি হয়েছে। কিন্তু এখন তো তিনজন থেকে আমি যখন দুইজনকে নিচ্ছি, তাহলে ধরেন আমি এ আর বি কে নিচ্ছি, তাহলে প্রথমে এ নিলাম তারপরে বি, এ বি, পরে বি নিলাম তারপরে এ, মানে প্রথমেও যে দুজন আসছে পরেও সেই দুজন আসছে, মানে এইখানে কিন্তু নতুন জিনিস তৈরি হয়নি। খেয়াল করছেন, এইখানে নতুন জিনিস তৈরি হয়নি, মানে এটা হচ্ছে সমাবেশের নিয়মে করতে হবে। মানে এটা কিন্তু সমাবেশ, এটা কিন্তু সমাবেশ, এটা থেকে নতুন জিনিস তৈরি হলো না, মানে সমাবেশের নিয়মে করলাম, এটা নতুন জিনিস তৈরি হয়েছে বলে আমরা বিন্যাসের নিয়মে করলাম। এখন এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমরা এখান থেকে একটু দেখি, এখানে কিছু শব্দ, কিছু সংখ্যা আমি লিখে রেখেছি। সেটা হচ্ছে বিন্যাস করতে গেলে, বিন্যাসের অঙ্ক করতে গেলে এগুলো আমাদের জানতে হবে। এখন বিন্যাস হচ্ছে আমাদের কি হয়, বিন্যাসের যে মূল কথাটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন ব্যবহার হয়। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল হচ্ছে ক্রমান্বয়ে কমতে কমতে, মানে একটা গুণন পদ্ধতি যেটা কমতে কমতে এক পর্যন্ত আসবে। যেমন আমি যদি এখানে থ্রি ফ্যাক্টোরিয়াল লিখি, থ্রি ফ্যাক্টোরিয়াল লিখি, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে থ্রি গুণ টু গুণ ওয়ান, থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি গুণ টু গুণ ওয়ান, মানে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সিক্স। ফ্যাক্টোরিয়াল তাহলে কি, ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা গুণন বিধি বা একটা গুণন পদ্ধতি, যেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সম্বলিত মূল সংখ্যা থেকে ক্রমান্বয়ে কমতে থাকবে, ক্রমান্বয়ে এক এক করে কমতে থাকবে। কত করে কমতে থাকবে? এক এক করে কমতে থাকবে, এবং কমে এসে সে ওয়ানে এসে থাকবে, কমে এসে সে কি করবে, ওয়ানে এসে থামবে। এই যে যে কথাটা বললাম, এর উপরে বেস করে কিন্তু 39 বা 40 বা 39 বা 40তম বিসিএস এ, 39তম বিসিএস এ একটা অঙ্ক, একটা কোশ্চেন দেওয়া হয়েছে। 39তম বিসিএস এ প্রিলিতে, প্রিলিতে এর একটা কোশ্চেন দেওয়া আছে এর উপর ভিত্তি করে। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা গুণন বিধি, যেটা মূল ফ্যাক্টোরিয়াল সম্বলিত সংখ্যা থেকে ক্রমান্বয়ে এক এক করে কমতে থেকে, ক্রমান্বয়ে এক এক করে কমতে থাকবে এবং সেটা একে এসে থামবে। এর উপরে ভিত্তি করে সে অঙ্ক, ওরকম অঙ্ক আমরা দেখবো, আমাদের ক্লাস থাকবে অবশ্যই যে প্রিভিয়াস কোশ্চেন সলভ এবং প্রশ্ন উত্তর পর্ব, এই কোশ্চেন আমরা পাবো এখানে, সেখানে আমরা শিখবো। কিন্তু আমার কাছে যেটা মনে পড়লো এই মুহূর্তে হঠাৎ করে, সেখানে সম্পর্কে বললাম যে ওর উপর ভিত্তি করে, এই থিওরিটার উপরে ভিত্তি করে যে ফ্যাক্টোরিয়াল কি, এর উপর ভিত্তি করে একটা কোশ্চেন দেওয়া হয়েছে। এখন এখানে আপনার থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি গুণ টু গুণ ওয়ান, 6 6 6, 3 দুগুণে 6, 6 × 6। ফোর ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণ 3 গুণ 2 গুণ 1, মানে ফোর ফ্যাক্টোরিয়াল মানে আমি 4 কে আগে লিখলাম, তারপর ওর থেকে এক কম গুণ 3, তার থেকে এক কম গুণ 2, তার থেকে এক কম গুণ 1, সমান সমান করে এটা আমাদের। এখন আমাদের কাছে যে বিষয়গুলো হয়, তাহলে তো আমরা বুঝলাম যে ফ্যাক্টোরিয়াল কি হবে। তাহলে আমরা যদি এখানে 7 ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল মানে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 সমান সমান 5040। তাই হোক, এখন 7 ফ্যাক্টোরিয়াল দেখেন,
7 গুণ 6 5 4 3 2 1 এখন পরীক্ষার হলে আমাদের খুব দ্রুত করতে হবে। হ্যাঁ, আসলে আমরা অনেকে এখন শুধু শর্টকাট খুঁজি, শর্টকাট চায়, কিন্তু একটা অঙ্ক এমন থাকবে সব অঙ্ক কিন্তু শর্টকাটে করা যাবে না, সব অঙ্ক শর্টকাটে করা যাবে না, কিন্তু সব অঙ্কের কিছু কিছু অংশ আপনি শর্টকাটে করতে পারবেন। সব অঙ্কের কিছু কিছু অংশ আপনি শর্টকাটে করতে পারবেন। যেমন পরীক্ষা হলে যখন আপনার 7 ফ্যাক্টোরিয়ালটা সলভ করতে হবে, হ্যাঁ, যেমন ধরেন আমাকে যদি এরকম বলে যে টেবিল এই অক্ষরগুলোতে নতুন করে কয়টি সূত্র তৈরি করা যায়, তাহলে এখানে বর্ণ আছে 5টি, তাহলে উত্তর হবে 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 120। আমি পরীক্ষা হলে যে 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1 এটাতে করতে যাই সময় লেগে যাবে। আবার অনেক সময় আমাদের ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল গুণ করতে হবে, এই করতে হবে। অতএব পরীক্ষা হলে দ্রুত গতিতে করার জন্য এই পারমিটেশন এবং কম্বিনেশন দুই ক্ষেত্রে কাজে লাগবে। আমাদের এই ফ্যাক্টোরিয়াল গুলো মুখস্থ করে নিতে হবে, কার মান কত। যেমন যেমন 7 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5040, মানে আমরা গুণন পদ্ধতিতে তো বুঝতেছি, কিন্তু এই মানটা আমাদের লাগবে। 7 ফ্যাক্টোরিয়াল সমান সমান 5040, 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720, 6 ফ্যাক্টোরিয়াল সমান সমান 720, 5 ফ্যাক্টোরিয়াল সমান সমান 120, 4 ফ্যাক্টোরিয়াল সমান সমান 24, 3 ফ্যাক্টোরিয়াল সমান সমান 6, 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, 2 ফ্যাক্টোরিয়াল সমান সমান 2, আর আছে 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, আর 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, 1 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1। আমার মনে হয় কোন একটা কোশ্চেন আমি দেখছিলাম আগে, হ্যাঁ, নাইট্রিক করে বলতে হবে, সেখানে কিন্তু কোশ্চেনটা এটা দিছে যে 0 ফ্যাক্টোরিয়াল সমান হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, এই যে 0 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, কোশ্চেনটা আমার কোন ব্যাংকের একটা কোশ্চেন দেখছিলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 0 ফ্যাক্টোরিয়াল, এবং এটা কিন্তু বিভিন্ন সময় লাগবে আপনার কাজে। ওইটা কোশ্চেন দিচ্ছে তো সেটা তো বললাম, ওটা তো অন্য বিষয়, কিন্তু এটা কিন্তু আমরা অন্য অন্য সময় লাগবে। যখন আপনার এটা আজকে ক্যালকুলেশনের ভিতরে চলে আসবে, তখন 0 ফ্যাক্টোরিয়াল সমান 0 দেন, সব ভুল হয়ে যাবে, যা যা করেছেন সব উলট পালট হয়ে যাবে। কিন্তু 0 ফ্যাক্টোরিয়াল সমান কত হবে? 1। এটা আপনার মাথায় রাখতে হবে। এখন আমি ওই যে বললাম যে ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা গুণন বিধি, যেটা কি হয়েছে, যেটা ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত মূল যে সংখ্যা তার থেকে শুরু করে এক এক করে কমতে থাকবে। তাহলে আমার যদি বলে, খেয়াল করেন, n ফ্যাক্টোরিয়াল সমান সমান কত, তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান সমান প্রথমে n, তারপরে ওর থেকে গুণ হবে n মাইনাস 1, মানে 1 কমলো। কথা বুঝতে পারছেন? তাহলে n ফ্যাক্টোরিয়াল আমার 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7 গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1। তাহলে n ফ্যাক্টোরিয়াল সমান সমান প্রথমে হচ্ছে ওই ফ্যাক্টোরিয়াল সম্পর্কিত সংখ্যা, যেমন এখানে 7 ছিল, তাহলে এখানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল সমান সমান n। তারপরে কি হবে, 1 কমছে, এখানে একটা 6, মানে 7 থেকে 1 কমে হচ্ছে 6, তাহলে এখানে হবে n মাইনাস 1। পরেরটা কত হবে? পরেরটা n মাইনাস 2, মানে এখান থেকে এখানে 1 কমছে, এখান থেকে আবার এখানে 1 কমছে। অবস্থা বুঝতে পারছেন? যারা বুঝতে পারছেন তো ভালো, আর যারা বুঝতে পারেননি বা এখন একটু দুর্বলতায় আছেন তাদের জন্য আর একবার দেখানো যে এখানে তো 7 ছিল, তার থেকে পরের বার কত হয়েছে? 6 হয়েছে, মানে 1 কমেছে। তার থেকে পরের বার 5 হয়েছে, মানে 1 কমেছে। তাহলে আমি যদি এখানে লিখি n ফ্যাক্টোরিয়াল, তাহলে n গুণ n মাইনাস 1, মানে 1 কমছে। পরেরটা হচ্ছে n মাইনাস 2 হবে, মানে আরেক কমবে। দেখেন তো, সাথে সাথে এখানে 6 পার্থক্য 1, আবার 7কে যদি মূল বিষয় ধরা হয়, হাতের থেকে এটা কমছে 1, আবার সাতের থেকে এটা কমছে 2, হাতের থেকে এটা কমছে 3, হাতের থেকে এটা কমছে 4, হাতের থেকে এটা কমছে 5, এরকম করে, তাই না? তাহলে এরকম 7, এবার n ফ্যাক্টোরিয়াল হচ্ছে n গুণ n মাইনাস 1, n মাইনাস 2, n মাইনাস 3 গুণ, এরকম ডট 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 করে এরকম ভাবে সে যাইতে থাকবে। 100 মাসে কি হবে, ওরকম 2 গুণ 1 গুণ, এরকম 2 গুণ 1 হবে 100 মাসে। আমার কথা বুঝতে পেরেছেন? যাই হোক, ধন্যবাদ, ধন্যবাদ কষ্ট করে ধৈর্য ধরে এতটুকু শোনার জন্য। আর একটু জিনিস বাকি আছে এখানে আমাদের বেসিকের ভিতরে, আর একটা জায়গায় আমরা ভুল করি। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছি এটা
খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ফ্যাক্টোরিয়ালে কাটাকাটি করতে চাই, যেমন 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ, বা হচ্ছে এরকম 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, বা 8 ফ্যাক্টোরিয়াল যোগ 2 ফ্যাক্টোরিয়াল, এরকম থাকে। অনেক সময় আমাদের অঙ্ক করতে গেলে, অনেক সময় আমাদের অঙ্ক করতে করতে আমাদের, যেহেতু এটা বেসিক আলোচনা, হ্যাঁ, যে এই ক্লাসে হয়তো আমরা করবো না, সামনের ক্লাসে গুলো আমরা বেসিকের পর থেকে অঙ্কগুলো শুরু করবো, যাবে না। যেমন এখানে 8 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল, আমরা সাধারণত কি করি, সাধারণত 8কে দিয়ে 2 ভাগ করলে কেটে দিই, আবার 8 এর সাথে 2 গুণ করে দিই, 8 এর সাথে 2 যোগ করতে পারি। সেই সেন্সে কি হয়, আমরা আবার কি করি, আমরা আবার এখানে এরকম 8 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল আমরা এখানে কাটাকাটি করার চেষ্টা করি, যে এই দুইটা জিনিস কেটে দিই, এই দুইটা জিনিস গুণ করে দিই, এটার সাথে যোগ করে দিই। কিন্তু এটা কিন্তু সম্পূর্ণই ভুল। আপনার পরীক্ষার খাতাকে মানে কি, আপনাকে অঙ্ক, চাকরির পরীক্ষা হলে আপনার চাকরি না পাওয়ার জন্য, আপনি অ্যাডমিশনের জন্য দেখলে আপনার অ্যাডমিশন না পাওয়ার জন্য এইটাই গুরুত্বপূর্ণ, আর কিছু ওপেন করে লাগবে না। হ্যাঁ, সেটা হচ্ছে যে এরকম কিন্তু করা যায় না, বিন্যাসে এরকম করা যাবে না যে ভাগ, আমরা এখানে ভাগ করি, হ্যাঁ, উপরে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আসলে ভাগ করে দিই, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আসলে গুণ করে দিই, যোগ করে দিই, কিন্তু এগুলো কিন্তু হবে না। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হবে, যদি একই ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে সেটাকে ভাগ করা যায়। কেমন, যেমন ধরেন এখানে আছে 8 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 8 ফ্যাক্টোরিয়াল, এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করলে 1 হবে। কিংবা উপরে আছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে n ফ্যাক্টোরিয়াল, এটাও কাটাকাটি করা যায়। আমার কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে মোটা দাগে বিন্যাস এবং সমাবেশের অঙ্ক করতে গেলে আপনার খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি ভুল করতে পারেন, হ্যাঁ, যেখানে আসলে আপনি ভুল করতে পারেন সেটা হচ্ছে, কি কি ভুল করতে পারেন। 1 নাম্বার হচ্ছে, আমি আর রিভিউ করে নিই যে কোথায় কোথায় ভুল করতে পারেন। আজকে ক্লাসে যা যা শিখালাম, যা যা আলোচনা করলাম, সব কথা জানা লাগবেই, এবং কোন কোন বিষয় ভুল করতে পারেন সেইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে এগেন বিন্যাসের ক্ষেত্রগুলো যে কি, এটা আপনার স্পেসিফিক ভাবে সুনির্দিষ্ট ভাবে মাথায় সুন্দরভাবে সাজাইতে হবে। এই যে বিন্যাসের ক্ষেত্রগুলো আছে, এগুলো বোঝানোর একমাত্র বিষয় হলো এইগুলো দিয়ে প্রত্যেকবারই নতুন নতুন জিনিস তৈরি হবে। ক্ষেত্র শুধু এইগুলোই না, আরো অনেক কিছু হইতে পারে, আমি পৃথিবীর আরো অনেক উদাহরণ হইতে পারে। হ্যাঁ, সেটা আপনার নিজের মতো করে উদাহরণ করে আপনারা তৈরি করে নিতে পারেন, বা যে যার যে বই আছে সেই বই থেকে আপনারা যখন দেখবেন তখন সেখানে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, কিন্তু মূল কথা হচ্ছে গেন এইটা, যে বিন্যাস আইডেন্টিফাই করতে গেলে প্রথম কথা হচ্ছে গেন যে বিন্যাস থেকে প্রতিবারে কি হবে, নতুন জিনিস তৈরি হবে। বিন্যাস থেকে নতুন জিনিস তৈরি হবে, কিন্তু বিন্যাসের সমাবেশ থেকে প্রতিবার নতুন জিনিস তৈরি হবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই, যে দ্বিতীয় যেখানে আসলে আপনি ভুল করতে পারেন, হ্যাঁ, যেখানে ভুল করতে পারেন সেটা হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, এটা মাথায় রাখতে হবে। 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, এটা আপনাকে কি করতে হবে, মাথায় রাখতে হবে, এটা আপনি ভুল করতে পারেন। তৃতীয় আপনাকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ শিখতে হবে সেটা হচ্ছে গেন 0 ফ্যাক্টোরিয়াল থেকে 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত, মানে 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, 7, এরকম এইগুলোর প্রত্যেকের মান আপনার মুখস্থ রাখতে হবে। মানে এইগুলো করলে আপনার অঙ্ক কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এখন পরীক্ষার সময় কিন্তু আপনাকে এমন অঙ্ক সাধারণত দিবে না, লিখতে দিবে না, যেটা করতে গেলে আপনার অনেক কঠিন হয়ে যাবে। এবং তাহলে আপনি যদি 7 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত বা 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ করে নেন, হ্যাঁ, তখন কিন্তু আপনাকে দিলে এইগুলো কিন্তু আর এরকম করা লাগবে না। এইটা ক্যালকুলেশন করে যদি পরীক্ষার সময় করতে হয় তাহলে কিন্তু অনেক সময় চলে যাবে। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে। আর 4 নাম্বার কথা হচ্ছে ফ্যাক্টোরিয়ালে এরকম কি করা যায় না, ফ্যাক্টোরিয়াল একই জিনিস যদি হয় ফ্যাক্টোরিয়াল তাহলে ভাগ করা যাবে, কিন্তু এরকম করা যাবে না যে এই যে 8 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়াল ভাগ করি, এটা কিন্তু করা যাবে না। বা ফ্যাক্টোরিয়াল এরকম গুণও করা যাবে না, ফ্যাক্টোরিয়ালের সাথে যোগ সেটাও কি করা যাবে না, করা যাবে না। 1 নম্বর ক্ষেত্রসমূহ চিহ্নিত করা, বিন্যাস প্রতিবার নতুন জিনিস তৈরি করে এটা বোঝা। 2 নম্বর 0 ফ্যাক্টোরিয়াল সমান সমান 1, এটা মনে রাখা। 3 নম্বর এই মানগুলো মনে রাখা। 4 নম্বর ফ্যাক্টোরিয়ালের গুণ ভাগ এগুলো করা যায় না,
এটা খুব সুন্দরভাবে মনে রাখা, কিন্তু ফ্যাক্টোরিয়াল একই জিনিস হলে কাটা যায়। দেখেন এইটুকু সময়ের ভিতরে কিন্তু এটা আপনাকে 3-4 বার বলা হলো। আমি এই কষ্টটা করতেছি এই কারণে যে এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে যেন আপনার বা এই বিন্যাস সম্পর্কে যেন আপনার কোনো রকমের সমস্যা না থাকে। এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলে হাওড় বল অনেক বাংলাদেশের বিস্তৃত জায়গা, এখানে কিন্তু আপনার সায়েন্সের টিচার পাওয়া যাবে না, পাওয়া গেলে খুবই কম। এবং যারা সেখান থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু অনেক সময় কি করতে হয়, অনেক সময় এসে নিকটবর্তী জেলা শহরে কিংবা বিভাগীয় শহরে এসে ওইখানে মেসে থেকে খেয়ে আপনার কষ্ট করে কিন্তু এগুলো শিখতে হয়। হ্যাঁ, কিন্তু আপনি ধৈর্য ধরে আপনার এই গ্রামে বসেই, আপনার নিজ বাড়িতে বসেই আপনি কষ্ট করে একটু সময় নিয়ে নিরিবিলি আপনি এগুলো দেখুন, আমার আমার ক্লাসগুলো দেখুন। হ্যাঁ, আপনার ইনশাল্লাহ চাকরির পরীক্ষা হোক, বিবিএ এমবিএ এর এক্সাম হোক, হ্যাঁ, আপনার 8, 9, 11, 12 এর সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্লাসের অঙ্ক হোক, আর কিন্তু এখানে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর যাই হোক, আর একটা গুরুত্বপূর্ণ যেটা মুখস্থ করার বলতে বলিনি, সেটা হচ্ছে বিন্যাসের সূত্র। বিন্যাসের সূত্র মানে পারমুটেশন। এই মানে পারমুটেশন। বিন্যাসের সূত্র হচ্ছে এন পি আর। এন পি আর সমান সমান এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। বিন্যাসের সূত্র এন পি আর, পিতে পারমুটেশন, পারমুটেশন সিম্বল দেওয়া হয়। এন পি আর মানে হচ্ছে এন পি আর পারমুটেশন এন ফ্যাক্টোরিয়াল সমান আর নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা একটু মুখস্থ করবেন। আমরা আগামী ক্লাসে যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ যে যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সব বিষয়ে আমরা আলোচনা আপনারা দেখবেন, বুঝবেন। আর যে বিষয়গুলো বারবার বললাম সেগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন এবং বিন্যাসের সূত্রটার সাথে মুখস্থ করবেন। তো আজকের বিন্যাসের প্রারম্ভিক যে আলোচনা, বেসিক যে আলোচনা, আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি যে আপনাদের বোঝানোর জন্য। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে এটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে ভিডিওটি ফেসবুক বা ইউটিউব যেখানে হোক ছড়িয়ে দিন। হ্যাঁ, এবং এটা যাতে সর্বাত্মক ভাবে সবার কাছে পৌঁছায় সে চেষ্টা করবেন। আমি আমার জায়গা থেকে দায়িত্ব করতেছি, আপনি আপনার কাজটি করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।